প্রেজেন্ট আবার করুন। জানতে হবে না যে কে প্রেজেন্ট কে না অ্যাবসেন্ট। না না, আমি মনে হচ্ছে বলবো না। আসসালামু আলাইকুম, স্বাগত আছো? জি স্যার, আছি। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার রেকর্ড করবো? হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দেখি। Recording in progress. আচ্ছা, আমি শুরু করছি ক্লাস। তোমাদের কম্পোজিটের বেসিক কিছু থিওরি বলেছি আমি, তো আজকে একটু বলছি যে কম্পোজিটের মধ্যে মেইনলি অ্যাটলিস্ট দুই ধরনের কম্পোনেন্ট থাকে, রিইনফোর্সমেন্ট আর ম্যাট্রিক্স। কি কি ধরনের রিইনফোর্সমেন্ট আছে, কি কি ধরনের ফাইবার আছে, এগুলো সম্পর্কে একটু বলবো আমি আর কি। ফাইবার বলতে এখানে রিইনফোর্সমেন্ট আমি আগে বলেছিলাম যে অনেক ধরনের, অনেক শেপেরই হয়। কমনলি ফাইবার শেপের রিইনফোর্সমেন্ট বেশি ইউজ হয় আর কি, সেই জন্য ফাইবার সম্পর্কে একটু আমি বলছি। ফাইবার যে ইউজ হয় কম্পোজিট, এটা বিভিন্ন ধরনের ফাইবার ইউজ করা হয়। দেখেন, ইনঅর্গানিক ফাইবার আছে, অর্গানিক ফাইবার আছে, মেটালিক ফাইবারও আছে। এই ফাইবার গুলো সম্পর্কে আজকে একটু আমি তোমাদেরকে বলবো। ফাইবার গুলোর মধ্যে ইনঅর্গানিক ফাইবারের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে গ্লাস ফাইবার। তোমাদের যে মনে হয় জানো যে গ্লাস কি জিনিস, সেটা তো জানো আছে তোমাদের নাকি? পড়েছো না গ্লাস সিরামিক্স এর? ইয়েস স্যার, পড়েছি। গ্লাসের মধ্যে মেইন কম্পোনেন্ট কি? সিলিকা। তাছাড়া আরো কি কি আছে? বিভিন্ন ধরনের অক্সাইড আছে।
তোমরা কি এগুলা কি শুনেছো কিনা যে অনেক ধরনের গ্লাস আছে, ই গ্লাস, এস গ্লাস, সি গ্লাস, এগুলা কি শুনেছো? ESC এরকম গ্লাসের নাম আগে শুনিনি, তবে হ্যাঁ বিভিন্ন গ্রেডের গ্লাস শুনেছি, যেমন ধরুন যে সোডিয়াম বোরোসিলিকেট, অ্যালুমিনিয়াম বোরোসিলিকেট সিলিকেট, বা সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট, সোডিয়াম বোর অ্যালুমিনেট, ক্যালসিয়াম বোর, এরকম আর কি। এগুলা দেখো তুমি কম্পোজিশন দেখলে বুঝতে পারবা এগুলার আসলে মেইন কম্পোনেন্ট তো সিলিকা, তার সাথে অন্যান্য কম্পোনেন্ট গুলো কিছু কিছু ভ্যারি করে এদের মানে বিভিন্ন তোমরা যেগুলো পড়েছো সেরকমই, শুধু বিভিন্ন ধরনের নাম দেওয়া আর কি। বি গ্লাস, সি গ্লাস, এস গ্লাস, এগুলার প্রপার্টিও খুব বেশি যে কম বেশি তাও না, কিছুটা কম বেশি আছে। যেমন এস গ্লাসের দেখো হাই টেম্পারেচার প্রপার্টি অনেক ভালো, ই গ্লাসে যেমন 550 পর্যন্ত সে স্টেবল, কিন্তু এস গ্লাস দেখা বলছে যে 650 পর্যন্ত গেলে তার প্রপার্টি কোনো সমস্যা, কোনো ক্ষতি হবে না, একই রকমই থাকবে আর কি। কিছু কিছু প্রপার্টি ডিফারেন্ট আছে, আর কতগুলো ব্যবহার তো অবশ্যই ডিফারেন্ট। যেমন ই গ্লাসটা দেখো মেইনলি ব্যবহার করছে ইলেকট্রিক্যাল এসটিবিটি যেখানে দরকার সেখানে, এস গ্লাস যে ইউজ করছে যেখানে হাই টেম্পারেচার প্রপার্টি দরকার সেখানে এস গ্লাস ইউজ করছে। ঠিক আছে, আবার সি গ্লাসের মধ্যে এটা বলছে এটা হচ্ছে মেইনলি সোডা লাইম বরোসিলিকেট, এটা মেইনলি যেখানে কোরসিভ এনভায়রনমেন্ট বেশি সেখানে সি গ্লাস ইউজ করছে। স্যার এখানে বলা হচ্ছে এস গ্লাস 40% হায়ার দেন ই গ্লাস, মানে কি 40%? হ্যাঁ, এটা 40% ঠিক না, এটা তুমি বলি এটা ই গ্লাস থেকে, তো এটা 40% না, এটা একটু ভুল হয়েছে। এটা হচ্ছে যে তোমার এই যে হাই টেম্পারেচার প্রপার্টি এস গ্লাসের হচ্ছে 650 আর ই গ্লাসের 550, অ্যারাউন্ড 100 বেশি, তো মানে মোটামুটি 20% বেশি আর কি। এই যে হাই টেম্পারেচার প্রপার্টি বলতেছে না ভালো এস গ্লাসের, 20% হবে আর কি। হাই টেম্পারেচার প্রপার্টি 20%, ই গ্লাসের থেকে 20% ভালো। এস গ্লাসটা মেইনলি যেখানে হাই টেম্পারেচার প্রপার্টি দরকার সেখানে জেনারেলি ইউজ করা হয় বা হচ্ছে। তোমরা গ্লাস যেভাবে বানায়, গ্লাস ফাইবারটা অনেক রকম সেভাবেই অনেকটা বানাচ্ছে। তো আরো কিছু প্রপার্টি এখানে দেওয়া আছে, আমি জাস্ট সব বলতেছি না, একটু জাস্ট আইডিয়া করার জন্য আর কি, কোন গ্লাস গুলা কিরকম আর কি, কোনটা প্রপার্টি কেমন একটু আইডিয়া করে নিবা, ব্যাস মুখস্থ করার দরকার নেই। আর গ্লাসের প্রপার্টি তো তোমাদের জানা যায়, গ্লাস কোথায় ইউজ হয়, গ্লাস ফাইবার কোথায় ইউজ হয় বলতে পারবা? গ্লাস তো পড়ে আসছো, গ্লাসের প্রপার্টি কেমন ছিল এটা মনে করো যে এখানে যেমন একটা লেখা আছে যে তুমি সারফেস ডিফেক্ট কি থাকে গ্লাসে, কি মনে হয়? স্যার থাকার সম্ভাবনা আছে, শুধু সারফেস ইন্টারনাল ডিফেক্টও কিছুটা আছে, মানে মাইক্রোস্কোপিক লেভেলে, ম্যাক্রোস্কোপিক লেভেলে দেখা না গেলেও মাইক্রোস্কোপিক লেভেলে হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে কুলিং এর ক্ষেত্রে। তাহলে যদি যদি স্যাম্পলে যদি ডিফেক্ট বেশি থাকে তাহলে কি স্ট্রেন কম হবে না বেশি হবে? ডিফেক্ট বেশি থাকলে স্ট্রেংথ কম হবে এবং ফেইলিউরের চান্স আরো বেশি হবে, অনেক বেড়ে যাবে। তো সেজন্য এখানেও তাই, গ্লাস ফাইবার ক্ষেত্রেও তাই, যত কম ডিফেক্ট থাকবে তত তার স্ট্রেন্থ বেশি হবে। চার একটা পয়েন্ট লিখছে যে ময়েশ্চার থাকা কি ভালো না খারাপ? পলিমারে যেমন আমি বলছি কি টেম্পারেচার এবং কি হিউমিডিটি অনেক বেশি এফেক্ট করে পলিমারের প্রপার্টিকে, গ্লাসের ক্ষেত্রেও কি সেরকম? তোমরা তো যে গ্লাস পরে আসছো, বলো দেখি কি মানে এখানে কি ডিফেক্টটা অনেক কম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতেও পারে। আচ্ছা, আরেকটা 3 নাম্বার পয়েন্ট দেখো, এটা আমি আসলে এখানে লিখা মানে আমি আমার স্লাইড না, যে এক ভদ্রলোকের স্লাইড, উনি যেটা লিখেছে আর কি, যে তোমার টেম্পারেচার বাড়লে স্ট্রেংথ বাড়ছে, কিন্তু টেম্পারেচার বাড়লে স্ট্রেংথ কমে যাচ্ছে, কিন্তু টেম্পারেচার বাড়লে নাকি মডুলাস বাড়ছে ক্লাসের ক্ষেত্রে আর কি। এটা কি ঠিক মনে হচ্ছে? টেম্পারেচার বাড়লে স্ট্রেংথ কমে যাবে, কেননা আস্তে আস্তে গ্লাসের বা সফটেন হতে হতে শুরু করবে। স্ট্রেংথ কমলে ঠিক আছে, কিন্তু ইয়ে কিভাবে যেটা হাই টেম্পারেচার গ্লাস সেটার প্রপার্টি এমনিতেই স্লোলি ফল করবে, সেটা করলো, কিন্তু মডুলাস কিভাবে তাহলে কম, মানে মডুলাস কিভাবে বাড়ে টেম্পারেচার বাড়লে? এটা কি ঠিক মনে হচ্ছে? কারণ আমি তো জানি যে যেকোনো ম্যাটেরিয়ালের টেম্পারেচার বাড়াইলে তার তো ইয়ে তো স্টিফনেস তো কমার কথা। কিন্তু স্যার সব ক্ষেত্রে হয় না, যেমন যেমন ধরুন যে কিছু ক্ষেত্রে, যে গ্রাফাইটের ক্ষেত্রে তো মোটামুটি প্রায় 2000 ডিগ্রি বা অন্তত 15 সেটা তো হইলো, সেটার সাথে সে ওই টেম্পারেচার পর্যন্ত স্টেবল, এই জন্য আর কি স্টেবল না, কেমন টেম্পারেচার বাড়তে থাকলে এটার এটা টেনসাইল মডুলাস বা স্ট্রেংথ কিছু একটা বাড়তে থাকে, এটাও দেখেছি। তবে গ্লাসের ক্ষেত্রে এরকম হওয়ার প্রবাবিলিটি যে এর যে কারণ থাকে হচ্ছে এদের ফোর্স কে রেজিস্ট করার এবিলিটি হয়তো বেড়ে যায়। ব্যাপারটাকে স্যার এমন ভাবে ভাবা যেতে পারে যে টেম্পারেচার বাড়ালে যখন গ্লাসের চেনগুলোর মধ্যে খুব সামান্য পরিমাণে মোবিলিটি চলে আসে, তখন এটাকে টানতে চাওয়া হলে সে টানের এগেইনস্টে আরেকটু বেশি বল প্রয়োগ করে, অনেকটা entropy force এর মতো। সেটা কি হাই টেম্পারেচার পর্যন্ত সেটা থাকে? এটা বোধহয় কিছুটা টেম্পারেচার পর্যন্ত থাকবে, কেননা দেখুন যে টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকলে কিন্তু এটা সফট এন্ড হতে থাকবে। তো ধরুন যে স্ট্রেইন পয়েন্ট যদি ক্রস করে
যদি স্ট্রেন পয়েন্ট ক্রস করা যায় এবং এনেলিং পয়েন্টে চলে আসে, স্ট্রেন পয়েন্ট, ওয়ার্কিং পয়েন্ট, এনেলিং পয়েন্ট এগুলো আমাদের গ্লাসেন্স সিরামিক্সে পড়ানো হয়েছিল। মানে যদি মোটামুটি এই স্ট্রেন পয়েন্টটা যদি ক্রস করা যায়, তাহলে এর মধ্যে আবার এই গ্লাসের মধ্যে আবার ভিসকোলাস্টিক রিল্যাক্সেশন স্ট্রংলি অ্যাক্টিভেট হয়ে যাবে। সুতরাং টেনসাইল মডুলাস তাহলে আবার কি টেম্পারেচার পর্যন্ত তাহলে বাড়বে এরকম আর কি তাহলে? হ্যাঁ, হয়তো একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত একটা বাড়বে, কিন্তু হ্যাঁ, তো সেটা আবার সেখানে লিখে ইনডিফিনিটলি রাখি। বাড়তে পারবে না। আচ্ছা আচ্ছা, তো আমি তাহলে তাহলে তোমাদের আমি আমি একটু বলি, আমি এখন পর্যন্ত যেগুলো কম্পোজিটের পড়াচ্ছি ক্লাইনের বই থেকে আর কি। ঠিক আছে, তো তোমরা এখানে আমি স্লাইড দেখাচ্ছি, তো ক্লায়েন্ট তোমরা যদি আরো ডিটেল জানতে চাও ক্লাইনের বই কিন্তু ডিটেল লেখা আছে আর কি। ঠিক আছে, এখানে তো স্লাইড তো জাস্ট অল্প কয়েকটা পয়েন্ট, তুমি যদি একটু বেশি ভালো করে পড়তে চাও ক্লাইনের বই দেখবো, এখানে একটা ডিটেল লেখা আছে। সেটা হতে পারে তাহলে, ঠিক আছে, যে হাই টেম্পারেচার তাহলে ওই পর্যন্ত মনে হয় বাড়বে, এটা হতে পারে। কিন্তু জেনারেলি আসলে কি, আমি তো জেনারেল কথা জানতাম যে আসলে ইয়ে কমে আর কি, মডুলাস কমে যায়। গ্লাস ফাইবার তাহলে কি ব্রিটেল, জেনারেলি যেহেতু সিরামিক অবশ্যই কি ব্রিটেল হবে আর কি। ঠিক আছে, তো অনেক সময় কি করা হয় যে প্রপার্টি ভালো করার জন্য অনেক সময় অ্যাপ্লিকেশন দেওয়া হয়। স্যার এর আগে যে স্যার সারফেস ট্রিটমেন্ট আর প্রসেস ওগুলো স্কিপ করে যাব আমরা। কোনগুলা? জি স্যার, এখন আসেনি এগুলো তো তুমি বললাম না, তুমি জাস্ট আইডিয়া করবে আর কি, মানে এগুলো তো এত মুখস্থ করা সম্ভব না, তুমি জাস্ট দেখে নিলা যে কোনটা প্রপার্টি কেমন হতে পারে। ওকে স্যার। তোমাদের যদি এরকম কোনো প্রশ্ন, বললাম না, যদি কোনো এই টেবিল থেকে যদি কোনো প্রশ্ন মানে ডাটা তোমাদের লাগে, এত ডাটা তো মুখস্থ করা সম্ভব না। যদি কোনো ম্যাথে যদি ডাটাগুলো লাগে, ডাটা টেবিল অবশ্যই দিয়ে দেওয়া হবে। ওকে স্যার। আচ্ছা, গ্লাস ফাইবার যে বানানো হচ্ছে, আচ্ছা এখানে একটু বলি, মানে গ্লাস ফাইবার জেনারেলি ব্রিটেল হয়, সারফেসে ক্র্যাক থাকতে পারে, বুঝতে পারছো? সেটা যদি ক্র্যাক ট্যাক বেশি থাকে তাহলে দেখা যাবে কি খুব তাড়াতাড়ি ফেল করতে পারে আর কি। তো সারফেস প্রপার্টি ভালো করার জন্য অনেক সময় কাপলিং এজেন্ট দেওয়া হয়, সাইলেন্ট দেওয়া হয়, যেন যেন ফাইবারের সাইজিং ইফেক্টটা কি? সাইজিং এফেক্ট তোমরা কি এটা কোথাও পড়েছো? এর আগে স্যার আমরা সাইজিং সম্পর্কে খুব বেশি এটা যেটা বলছে যে একটা ওয়াটার, মানে তোমার হচ্ছে যে ওয়াটার সলিউবল একটা প্রোটিন দেওয়া হয় অনেক সময় আর কি। তাহলে এই সাইজিং এর উপকারটা কি হয়, মানে এটা হচ্ছে যে তোমার সারফেস হচ্ছে ক্র্যাক তখন কম হবে, তুমি যখন মানে সার্ভিসে দিবা তখন ওই যে কোটিংটা দিবা, কোটিংটা তোমার এই ফাইবারটাকে প্রোটেকশন দিবে আর কি। ক্র্যাক সারফেসে অন্যান্য কোনো এলিমেন্ট এসে তাকে তার কোনো কিছু অ্যাক্টিভেট করতে পারবে না, এরকম কিছু একটা আর কি। যখন টেম্পোরারি কোটিং দিচ্ছে, কোটিংটা দেওয়ার ফলে সেই ওই সারফেসটাকে প্রোটেক্ট করছে, ফাইবারের সারফেসটাকে। গ্লাস যে বানায় তোমরা তো জানো, গ্লাস কিভাবে বানায় সেটা তোমরা দেখছো মনে হয়। আমি আসলে আমি অত ভুলে গেছি, কিন্তু গ্লাস ফাইবার এখানে যে ছবিগুলো দেখানো হচ্ছে, এখানে গ্লাস ফাইবার কিভাবে বানাচ্ছে সেগুলো দেখাচ্ছে আর কি। দুইটা এখানে প্রসেস বলেছে, অনেকটা কাছাকাছি, একটুখানি পার্থক্য দেখো। প্রথমে যেটা বলছে যে একটা প্রথম নাম হচ্ছে মার্বেল প্রসেস বা ডাইরেক্ট মেল প্রসেস। মার্বেল প্রসেস কি করছে, তোমার যে এলিমেন্ট গুলো বা কম্পোনেন্ট গুলো আছে সেগুলো প্রথমে মিক্স করে সেটা ব্যাচ চার্জিং করছে, তোমার একবারে যেটুকু ফার্নেসের দরকার সেটুকু চার্জিং হচ্ছে আর কি। এরপরে এখানে একবার কি গ্লাসটা মেল্ট হয়ে গেল, যে গ্লাসটা মেল্ট হলো সেটাকে আবার মানে ওই মোল্টেড গ্লাসটাকে আবার নিয়ে যাওয়া হলো, সেখানে আবার গ্রেডিং করছে, মানে তার মধ্যে যদি কোনো ইম্পিউরিটি থাকে সেগুলো বাদ দিয়ে এই পর্যন্ত আস্তে আস্তে কি আবার সলিড হয়ে গেছে। এরপরে আবার মেল্ট করছে, মেল্ট করার পরে এবার দেখো এটা হচ্ছে, এখানে হচ্ছে ফাইবার তৈরি হচ্ছে আর কি, যে ফিলামেন্ট ফর্মেশন। মানে এখানে একটা অনেক এই যে জিনিসটা যে ফর্মেট আছে এর মধ্যে অনেকগুলো হোল আছে, যখন এই মোল্টেন গ্লাসটা এখান থেকে আসছে কি হচ্ছে, সে ফাইবারের শেপ নিয়ে নিচ্ছে, ভিতরে গরম বাইরে ঠান্ডা, বাইরে আসলে কি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, এরপর এটাকে পেঁচায় নিচ্ছে। মানে গ্লাস থেকে ফাইবার তৈরির আসলে জায়গা হচ্ছে এখানে। স্যার, গ্লাস যদি ব্রিটল হয় তাহলে গ্লাসের ফাইবারকে এভাবে সুতার মতো ওয়াইন্ডিং করলে এটা ফেটে যায় না কেন? তখন সেটা কথা, কিন্তু মানে খুব বেশি এবার এমন ভাবে হয়তো করে যেতে, মানে ওই ইয়ে হয় না, মানে ব্রেক হয়তো হবে, মানে ওইটুক বিটেল হয়তো তখন হয় না আর কি। উইনিং না করলে তুমি কিভাবে নিবা, মনে করো অনেক লম্বা লম্বা গ্লাস তৈরি, তাহলে তোমাকে একটা করতে হতো, তাহলে এখান থেকে কেটে নিতে হতো আর কি। তো অনেক সময় তো লং ফাইবার লাগে। আমার যেটুকু মনে হচ্ছে যে এমন মানে পুরোপুরি সলিড হয় না, বা একটু সেমি কিছুটা হলেও লিকুইড থাকে, যাতে ইয়ে না হয়ে যায়, ভেঙে না যায়, ব্রোকেন যেন না হয়ে যায় আর কি, সেই অবস্থায় পেঁচায় নেয়। এরপরে আবার কি করতেছে, আবার কিউরিং করতেছে। তো কিউরিং এখানে কি জন্য কিউরিং করা কি দরকার ছিল? সেকেন্ডারি প্রসেসিং মানে এরপর যদি কোনো প্রসেস করতে হয় সেটাকে করছে, কিন্তু কিউরিং কি এখানে করা দরকার ছিল, বা সিরামিক কি কিউরিং দরকার হয়? এই প্রশ্ন স্যার উত্তর দেওয়া বেশ গ্লাস যখন পড়েছিলাম তোমাদের কি কিউরিং স্টেপ ছিল? না, আমরা তো দেখেছিলাম যে গ্লাস প্রোডাক্ট তৈরি হয়ে এটা কিছুক্ষণ
অ্যানেলিং করা তাহলে সেটা হতে করা পারে, হয় এবং সেটা হতে তারপর পারে। স্লো কিউরিং কুল মানে করা হয়তো হয়। অ্যালার্নিং বলছে, এখানে কি অ্যালার্নিং ডাইরেক্টলি বলেনি, কিউরিং বলছে আর কি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিউরিং বলতে তো আমরা নর্মাল যেমন কংক্রিটের ক্ষেত্রে বা ধরুন যে থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে আমরা বুঝতাম যে একটা প্লাস্টিক ম্যাস আছে, এটা ফিজিক্যাল না, কোন একটা কেমিক্যাল চেঞ্জের মাধ্যমে আস্তে আস্তে সলিড হয়ে যাচ্ছে। এরকম কিছু কি এখানে হয়? না, এটা আমি জানি না, কিন্তু এই স্টেপটা আমি আসলে আমি জানি না কিউরিং কেন বলতেছে। আমার তো মনে হচ্ছে যে এখানেই শেষ হয়ে যাওয়া ছিল, সেকেন্ডারি প্রসেসিং করলে করলো, কিন্তু কিউরিং মানে তাহলে বাচ্চা ওইটাই বলা হতে পারে, হয়তো বা জাস্ট রেখে দিল আর কি। আচ্ছা, ডাইরেক্ট কিউরিং মেল। টার্মটা তো স্যার আমরা মেইনলি কেমিক্যাল সলিডিফিকেশন, ফিজিক্যাল না, কেমিক্যাল সলিডিফিকেশনের জন্য রাখি। তাহলে কি স্যার ব্যাপারটা এমন হতে পারে যে ওয়াইন্ডিং এর আগেও এর মধ্যে কিছুটা প্লাস্টিসিটি থাকে, তারপর এটাকে মোটামুটি ওয়াইন্ড করার পর তারপর এটাকে কিউরিং করে করে নেয়ার আমার যেটা কমপ্লিটলি ধারণা হার্ডেন যে করে ফেলা হয়? পুরোপুরি আমার যেটা ধারণা যে পুরোপুরি সলিড হয়তো বা হয় না, কারণ তাহলে তো তুমি যেটা বললে যে মানে এমন এমন একটা স্টেজ থাকে যেখানে যেখানে উইন্ডিং করলে আসলে মানে ভেঙে যাবে না, এরকম একটা স্টেজে থাকে হয়তো আর কি। এরপরে হয়তো সেটাকে ফাইনাল সলিডিফিকেশন বা মানে কিউরিং যেটাকে বলতেছে ফাইনাল ফাইনাল সলিড হইলো, এটা হতে পারে। তাছাড়া আমি যেটুকু জানি যে এরকম তো কিউরিং প্রয়োজন নাই সিরামিকে আর কি। আরেকটা হচ্ছে যে ডাইরেক্ট মেল প্রসেস, দেখো এই যেটা এটা একই রকমই, শুধু এখানে উপর প্রসেসটাতে একবার মেল করলো তারপর আবার রিমেল্ট করছে, এখানে রিমেল্ট করে না, জাস্ট একবার মেল করে সরাসরি ফিলামেন্ট ফর্মেশনে চলে যাচ্ছে আর কি। এই জন্য বলছে ডাইরেক্ট মেল্ট। আচ্ছা, এখানে মানে দুইটা স্টেজ আছে, এখানে গ্রেডিং জাস্ট আরেকবার সেকেন্ডারি গ্রেডিং হচ্ছে আর কি, যেটা তোমার হচ্ছে মার্বেল প্রসেস। আর এখানে সেকেন্ড সেকেন্ড লেভেলে গ্রেডিং না হয়ে একবারে মেল করছে, সেটাকেই ফিলামেন্ট বানিয়ে ফেলছে বা ফাইবার বানিয়ে ফেলছে। এই জন্য জাস্ট নাম ভিন্ন দিয়েছে, একটা মার্বেল প্রসেস বলছে, একটা ডাইরেক্ট মেল প্রসেস বলছে। এখানে অবশ্যই খরচ একটু বেশি হবে, কিন্তু কি একটু পিওরিটি হলো, কিছুটা হলে পিওরিটি মনে হয় মার্বেল প্রসেসে ভালো পাওয়া যাবে। আচ্ছা, এরপরে আমি একটু বলি যে এরপরে কার্বন ফাইবার সম্পর্কে একটু বলি। কার্বনটা কি ফাইবার, অর্গানিক না ইনঅর্গানিক? আমরা অর্গানিক প্রিকারসর থেকেই তৈরি করি, কিন্তু টেকনিক্যাল এটা ইনঅর্গানিক হওয়ার কথা। যদি পিওর কার্বন হয়, পিওর কার্বন হয় সেটা ইনঅর্গানিক, কিন্তু যেহেতু কার্বনের মধ্যে কিছু রেসিডুয়াল নাইট্রোজেন বা হাইড্রোজেন থেকে থাকে, তবে অর্গানিক কেমিস্ট্রির ভাষায় এখানে অর্গানিকও বলা যেতে অর্গানিক পারে। ফাইবারও বলে, হ্যাঁ, সেটাই আর কি। কিন্তু এখন দেখো তিন ধরনের প্রিকারসর থেকে আসলে কার্বন ফাইবার তৈরি হয়। একটা হচ্ছে পলিল্যাক্টোলাইটেল পিএন, এটাও একটা ধরনের পলিমার। একটা হচ্ছে রেয়ন, এটাও পলিমার। একটা মেসোফেজ পিচ, তিনটে আসলে পলিমার, মানে মেনলি পলিমার প্রিকারসর থেকে আসলে কার্বন ফাইবার বানাচ্ছে আর কি। সেগুলোকে দেখো সিভিডি প্রসেসের মাধ্যমে বানায়, তারপর অনেক সময় গ্রাফাইটাইজেশন করেও বানায় আর কি। তো এখানে কার্বন ফাইবারের শুধু কার্বন হিসেবে ইউজ হয়, অনেক সময় গ্রাফাইট ফেজেও মানে গ্রাফাইট ফাইবার অনেক সময় ইউজ হয় আর কি। এখানে একটা গ্রাফাইট বা কার্বন ফাইবারের একটা স্কিমেটিক রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে, যে ফাইবারটা ক্রস সেকশন করলে অনেকটা এরকম দেখা যেতে পারে আর কি। এটা কি অ্যামরফাস না ক্রিস্টালাইন? তোমরা কি জানো গ্রাফাইটটা কি? গ্রাফাইট তো মেইনলি গ্রাফাইটের লেয়ার বাই লেয়ার, তো ইন্ডিভিজুয়াল লেয়ার তো ক্রিস্টালাইন। এখানে এখানে কি সেরকম মনে হচ্ছে? কিন্তু এখানে যেভাবে ফাইবারটা তৈরি হয়েছে সেটা বাইরের এখানে দিকে এখানে হয়তো এখানে সেম তোমার দেখে এখানে ক্রিস্টালাইন, কি কিন্তু মনে হচ্ছে, এখানে কি অনেকগুলো ফাইবার না একটা ফাইবার, বলো দেখি সেটা। রাইট সাইডে যে ফিগারটা দেওয়া আছে সেখানে হয়তো অনেকগুলো ফাইবার একটা একটা সাথে ট্যাঙ্গল অবস্থায় রয়েছে, এদের মধ্যে কোনো ক্রিস্টালিনিটি বা অর্ডার দেখা যাচ্ছে না। হ্যাঁ, সেটা তো বলছি, তার মানে এখানে অনেকগুলো ফাইবার আছে আর কি। তো তাহলে একটা সিঙ্গেল ফাইবারের মধ্যে কিন্তু তোমার ইয়ে থাকতে পারে, স্যার এখানে অনেকগুলো ফাইবার। স্যার হ্যাঁ, সম্ভবত এটা স্যার একটা 3D ভিউ, এবং স্যার এটা স্যার দেখেন লেয়ার লেয়ার করা, মানে কার্বন ফাইবারের শীট গুলা স্যার একটার সাথে আর একটা লাগানো, এরকম মনে হচ্ছে স্যার। সেটাই তো বলছি, তাহলে কি একটা এখানে অনেকগুলো ফাইবার আছে, এটা একটা ফাইবার না আর কি, মানে অনেকগুলো ফাইবার এখানে আছে, মানে এই যে এখানে দেখো অনেকগুলো ফাইবার আছে, আমি তাই বুঝতেছি আর কি। মানে স্যার মোটামুটি স্যার 3D ভিউ তো স্যার আমার মনে হচ্ছে শীট গুলা স্যার জাস্ট লাগানো একটার সাথে একটা গ্লু দিয়ে, মানে অ্যাকচুয়ালি কার্বন ফাইবার যেমনে ইউজ করা হয় সেরকম করে দেখাচ্ছে। জি স্যার, কারণ স্যার দেখেন এখানে স্যার যে ইন্ডিভিজুয়াল শীটের মধ্যে স্যার ক্রিস্টালাইন স্যার স্ট্রাকচার দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, কিছু কিছু দেখা যাচ্ছে আর কি। সেটাই, তাহলে তাহলে ইন্ডিভিজুয়াল ফাইবার। শর্ট লিভ ক্রিস্টালিনিটি রয়েছে। হ্যাঁ, সেটা হতে পারে আর কি। তো এইদিকে দেখো বাম দিকে যে ছবিটা দেখা যাচ্ছে, এটা তো প্রথমে প্রথমে পিএন, যে প্রিকারসরটা পিএন, সেটা দেখানো হচ্ছে। তারপর এটা যখন স্ট্রেচ করা হলো তখন সে এরকম একটা ফর্মেশন, মানে একটা তখন একটা সে ল্যাডার কি লিজিট ল্যাডার পরিমাণ ফর্ম করে গেল আর কি। মানে ল্যাডার পরিমাণ। হ্যাঁ, তো এটাকে ফর্ম, এটা ফাইবার তৈরি হওয়ার আগে প্রিকারসর, এটাকে ফাইবার যখন বানিয়েছে এরকম হয়ে গেছে।
তো এখানে একটু আগে যে বললাম যে তোমার 3 ধরনের প্রিকারসর থেকে গ্রাফাইট কার্বন ফাইবার তৈরি হচ্ছে, 3টা কিছু প্রপার্টি দেখানো হচ্ছে আর কি, যে কোন ফাইবার কোন প্রিকারসর ইউজ করলে কি ধরনের যে কার্বন ফাইবার গুলো হচ্ছে সেগুলো প্রপার্টি দেখানো হচ্ছে একটু একটু করে। সেখানে আবার একটু দেখো যে গ্লাস ফাইবার কার্বন ফাইবার কিভাবে বানাচ্ছে সেগুলো একটু প্রসেস গুলো বলছে। প্রথমে আসলে কি যে প্রিকারসর সেটাকে নিচ্ছে, এটাকে দুইভাবে আসলে মেনলি দেখা হচ্ছে মনে হয়। প্রথম প্রসেস যা স্ট্রেচ করছে পিএন যে প্রিকারসর সেটাকে স্ট্রেচ করছে, করার পরে এখানে সেখানে থার্মোস্ট্যাট মানে কি বলতেছে বলতে পারবা? এখানে স্যার পলিঅ্যাক্রিলাইট্রাইলটা দেখাতে গিয়েছিল, ওটা তো অ্যাকচুয়ালি স্যার একটা লিনিয়ার পলিমার, বলে ওটা স্যার থার্মোপ্লাস্টিকের মতোই কাজ করবে। কিন্তু যখন ল্যাডার পলিমার হয়ে গেল, ওই যে মানে স্ট্রেচ করলে ডাটার হয়ে গেল। হ্যাঁ, সায়ানাইড গ্রুপগুলো একটা একটার সাথে লিংক হয়ে গেল, তখন তো সেটা ল্যাডার হিসেবে লিংক না হয়ে এর পাশের চেনের সাথেও কানেক্ট হয়ে যেত, ফলে এখানে কিছুটা ক্রস লিঙ্কের চান্স আছে, এবং ফলে যে স্ট্রাকচারে তৈরি হয়ে গেল সেটা হয়ে গেল থার্মোস্ট্যাট গেল আর কি। আচ্ছা, তারপরে সেটাকে কার্বনাইজ করছে, পরে গ্রাফাইটেশন করে গ্রাফাইট বানিয়ে ফেলছে আর কি। আর এটা হচ্ছে পিএন প্রিকারসর যদি বা প্রিকারসর যদি করে আর কি, যদি পিচ ইউজ করে সেক্ষেত্রে এইভাবে করছে আর কি। সেখানে পিচ প্রিকারসরটাকে নিয়ে এসে এটাকে প্রথম মেল স্পিন করছে। এখানে শুধু স্ট্রেচ করলে হয়ে গেছিল, কিন্তু এখানে একটা মেল স্পিন করে ফাইবার বানাচ্ছে আর কি। মেল স্পিন কি শুনেছো নাম? বিভিন্ন রিসার্চ পেপারে পড়েছি, কিন্তু আমাদের টেকনিক্যালি মানে মোল্টেন অবস্থায় স্পিন করছে। দেখো এখানে এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে, এখানে ওই আগের মতো এখানে দিয়ে গ্লাস ফাইবার মতো এখানে অনেকগুলো স্পিনার, এখানে অনেকগুলো হোল আছে আর কি। ওই যে প্রিকারসর সেটাকে এরকম এখানে নিয়ে আসছে, এখানে এটার মধ্যে পাস করছে। যখনই পাস করছে এখানে তোমার এখানে ঘোরানো মানে ইনস্টেন্সটা এটা ঘুরতে থাকে আর কি। ঘুরতে ঘুরতে এখান থেকে যখন ফাইবার পিচ গুলা বের হয়ে আসে সেগুলো ফাইবার ফর্মেশন হয়ে যায় আর কি। এখানে যেহেতু ঘোরাচ্ছে এটাকে বলছে স্পিনিং, আর মোল্টেন অবস্থায় আনতেছে মেল স্পিনিং। বাকিটা কিন্তু একই, দেখো থার্মোস্ট্যাটে নিচ্ছে, কার্বনাইজ করছে, গ্রাফাইট করছে। কোনো ক্ষেত্রে যে বললাম তোমাকে একটু দেখালে না যে তোমাদের অনেক ক্ষেত্রে বললাম যে ক্লাসের মতো এখানেও করছে, কোনো ক্ষেত্রে সারফেস ট্রিটমেন্ট করছে ভালো প্রপার্টি পাওয়ার জন্য, কোনো ক্ষেত্রে আপনার সাইজিং করছে। এটা সবসময় করে না, করতে পারে, করলে ভালো প্রপার্টি সারফেস ডিফেক্ট কমানোর জন্য অনেক সময় ট্রিটমেন্ট গুলো করে। এটা গ্লাস ফাইবারে করছে, আসলে কার্বন ফাইবারে করছে। তাহলে কার্বনটা আসলে কি মেইনলি তোমার, যদিও কোন সময় ইনঅর্গানিকও বলা যায়, আবার মানে এটাকে আবার অর্গানিক বললেও ভুল হবে না। এরপরে দেখো যে অর্গানিক ফাইবার গুলোর কথা বলছি যেগুলো বেশি ইউজ হয়। সবচেয়ে বেশি আসলে যেটা ইউজ হয় সেটার নাম হচ্ছে কেভলার। এটা কারণ এখন যেটা নাম সেটা বলতেছে অ্যারামিড। তোমরা কি এগুলোর নাম শুনছো? কেভলার বা অ্যারামিড কি নাম শুনছো? কেভলার, অ্যারামিড এই নামগুলো শুনছি, এগুলো খুবই হাই কোয়ালিটি প্লাস্টিক। হাই কোয়ালিটি প্লাস্টিক এবং প্লাস্টিক ফাইবার হিসেবে বেশি ইউজ হয়। এটাকে কেভলারও বলে, কখনো কখনো আবার কি বলে অ্যারামিডও বলছে আর কি। এটা আসলে মেইনলি কি আসলে পলিঅ্যামাইড, হ্যাঁ পিএন, এগুলোকে জন্য অনেক সময় অ্যারামিড ফাইবার বলছে আর কি। কোনো সময় অ্যারামিড বলছে, কখনো কেভলার বলছে, কখনো আবার কি বলে এটাকে কি বললাম একটু আগে, অ্যারামিড। হ্যাঁ অ্যারামিড বলছে, কেভলারও বলছে আর কি। এখানে কিভাবে বানিয়েছে প্রসেসগুলো আমি আর বলতে যাচ্ছি না। তো এই অ্যারামিডের মধ্যেও দেখো বেশ কয়েক টাইপের কেভলার ফাইবারের মধ্যে বা কয়েক টাইপের কেভলার আছে। প্রপার্টি গুলো একটু পরে এখানে দেখো দেখানো হচ্ছে। K29, K49, K149 এগুলার অনেকগুলো প্রপার্টি কাছাকাছি, কিন্তু স্ট্রেংথটা টেনসাইল মডুলাস একটু কম বেশি আছে। কোনটা ফাইবারটা K29 একটু কম স্টিফ, আর K149 অনেক বেশি স্টিফ। স্ট্রেংথ ইলাংগেশন এগুলো মোটামুটি তিনটারই একই। যেখানে হাই স্টিফনেস দরকার সেখানে K149 ইউজ করে আর কি। আর একটু কমন যে প্রপার্টি গুলো দেখো কি বলছে, কেভলার ফাইবার হচ্ছে কম ব্রিটেল, গ্লাস বা কার্বন ফাইবার থেকে মানে ব্রিটেল কম, কিন্তু এদের মানে মোটামুটি এদের স্ট্রেংথ ভালো এবং অনেক লাইট ওয়েট, টাফনেস তো অনেক বেশি। এইসব কারণেই যে এখন কেভলার বা অ্যারামিড ফাইবারটা অনেক বেশি ইউজ হচ্ছে আর কি। ব্রিটেলনেস অনেক কম, স্ট্রেংথ হয়তো বা ইয়ের থেকে কম হতে পারে, গ্লাস ফাইবার থেকে কম হবে, কিন্তু মেইন সুবিধা যে অনেক বেশি, এদের ওয়েট অনেক কম, টাফনেস যথেষ্ট ভালো আর কি। এইসব কারণেই কেভলার ফাইবার এখন অনেক বেশি ইউজ হচ্ছে। গ্লাস ফাইবারের স্টিফনেস কত দেখিয়েছিল মনে আছে? তোমাদের কোনো আইডিয়া আছে গ্লাসের স্টিফনেস কেমন? জানো কি তোমরা কেউ? এখানে আছে দেখো কত এমএসআই। তাহলে কি এটা কি এমএসআই টা কি? মেগা পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। ও বাবা, এর সাথে তাহলে ওর ইয়ে কি, মানে এখানে তাহলে এমএসআই 10 বা 12 হলো আর কি, 12 এমএসআই।
ওর কত ইয়ে ফাইবারের? এখানে তো এমপি, তাহলে কনভার্সন কি মানে কোনটা বেশি, তাহলে এই কেবলার বেশি নাকি ওই গ্লাসেরই মানে বেশি হবে না? অনেক বেশি তো হওয়ার কথা কেবলার থেকে। একটু দেখো তো, মানে আমার মনে হয় যে এটার কম আর কি। কার্বন ফাইবার হবে কি, ইয়ে ফাইবার তো অবশ্যই বেশি হওয়ার কথা গ্লাস ফাইবারের। আচ্ছা দেখো ওদের যে কেবলার বা ইয়ে ফাইবার কি অ্যারামিড ফাইবার, ফাইবার গুলো স্ট্রাকচার এরকম, তুমি ক্রস সেকশন দেখো তাহলে এরকম দেখবে আর কি। এখানে অনেকগুলো লেয়ার বাই লেয়ার আছে, দেখো এরকম লেয়ার আছে। যে এটা কি ক্রিস্টাল স্ট্রাকচার, কিরকম স্ট্রাকচার এটা? এখান থেকে দেখে কি মনে হচ্ছে এটা কি 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 অ্যামরফাস না ক্রিস্টাল? এটাকে দেখে তো উপরের অংশটাকে স্যার ক্রিস্টালাইন বলেই মনে হচ্ছে। এখানে মনে হচ্ছে, কিন্তু এখানে এখানে কি মনে হচ্ছে? এখানেও কি তাই মনে হচ্ছে? নিচের কিন্তু অংশটাকে অর্গানিক এটা কি অনেকটা ক্রিস্টালাইন বলে মনে হতো, অনেকটা প্রত্যেকটা লেয়ারের মধ্যে অনেকটা স্ফেরোলাইট টাইপ স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, কিন্তু অর্গানিক ফাইবার, কিন্তু সেই হিসাবে তো হিসাবে কি ক্রিস্টালাইন হওয়ার কথা? হয়তো 100% ক্রিস্টালাইন তো হবেই না, কিন্তু সিগনিফিকেন্টলি ক্রিস্টালাইন সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, অ্যাটলিস্ট তো তুমি এখানে এখানে সেটাই আর কি, মানে কোনো লেয়ার পার লেয়ার মানে শর্ট রেঞ্জ ক্রিস্টাল হলেও তো আছে আর কি। হয়তো মিডিয়াম রেঞ্জও আছে, লং রেঞ্জে না থাকলেও। কেন স্যার ক্রস সেকশন দেখলে এরকম দেখবা যদি ক্যাবলা বি নাম্বারে তো স্যার অ্যাকচুয়ালি আমাদের লেংথ স্কেলটা দেখানো হয়নি। এ নাম্বারে যে লেংথ স্কেলটা সেটা 0.51 ন্যানোমিটার, এটা তো স্যার বলা আছে। ও আচ্ছা, তাই এটা বুঝতে পারছি যে এটা মোটামুটি শর্ট রেঞ্জ। এবং এখানে এর আগে যে স্যার এক্সপ্লেনেশন করা হয়েছে যে এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামাইড, অ্যামাইডের NH আর CO তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। একটা NH এর মধ্যে হাইড্রোজেনটা পজিটিভ আর CO এর মধ্যে অক্সিজেনটা নেগেটিভ, এই হাইড্রোজেন বন্ডিংটা দেখানো হয়েছে। এর ফলে এখানে শর্ট রেঞ্জ অর্ডার এসেছে। কিন্তু অ্যাকচুয়ালি এ স্ট্রাকচারের ফলে যে বি স্ট্রাকচার, যে ট্রায়াঙ্গুলার ওয়েজ গুলো কিভাবে তৈরি হয় সেটা বোঝাটা স্যার বেশ কঠিন। হ্যাঁ, সমস্যা এত বেশি, হ্যাঁ এটি আর কি। কিন্তু আমি যেটা বলতেছি মানে কিছুটা হলো ক্রিস্টাল ফর্ম এখানে আছে আর কি। অন্যান্য আমি এমনি নরমালি অর্গানিক ফাইবার আমি তো জানতাম যে মানে অ্যামরফাস হওয়ার কথা, সেগুলোর তুলনায় এটা কিন্তু অত বেশি অ্যামরফাস না, ক্রিস্টাল ফেজ এখানে আছে আর কি। যেহেতু অ্যামাইড, যেহেতু অ্যারোমেটিক অ্যামাইড, আবার এটাকে বলা হচ্ছে ক্যাভলার তো নিজেও একটা অ্যারোমেটিক অ্যামাইড, এবং এজন্যই তো স্যার এর নাম অ্যারামিড। যেটার এটা খুবই খুবই স্ট্রং, এটা যেহেতু স্টিফনেস বেশি, সুতরাং স্যার এটাকে তো অনেক বেশি ক্রিস্টালাইন হবে, এটা তো কোনো সন্দেহ নেই। তাহলে পুরোপুরি ক্রিস্টালাইন না আর কি। আচ্ছা, এরপর তো এখানে এসিএম ম্যাক্রোব দেখানো হয়েছে, জাস্ট অ্যারোমেটিক ফাইবার আর কি। এটা কি তেমন কিছু বোঝা যাচ্ছে না, জাস্ট ফাইবারটা কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে যে সাইডে কম্প্রেশন হয়েছে সেখানে কিন্তু কিন্তু প্রত্যেকটা ব্যান্ড বরাবর একটু একটু করে বাকলিং হয়েছে, মানে একটু একটু করে কম্প্রেশনের যে চিহ্ন, সেই চিহ্ন। এখন লং ফাইবার হলে তো হবেই, লং ফাইবার তুমি যখন প্রসেস করবে কিছুটা তো বাকলিং হবেই। এই জন্য তো ফ্লেক্সিবিলিটি বেশি থাকতে হবে ফাইবার। তোমার আগে ক্লাসে দেখলাম না, ফ্লেক্সিবল না হলে তো সেই ফাইবারটাকে আসলে লং ফাইবার যদি করতে হয় ইউজ করা যাবে না আর কি। এরকম তুমি ফাইবার বানাতে গিয়ে ব্যান্ড একটু হবেই, কাজে কম বেশি সবারই এরকম কিন্তু ইয়ে হবে, তোমার কি জানি ডিফরমেশন কিছু হবেই আর কি। এরপরে একটু বলি ইনঅর্গানিক ফাইবার গুলো আছে সেগুলো কিছু ব্যবহার আছে। অনেকগুলো কথাই বলছে, অ্যালুমিনিয়াম অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন কার্বাইড, বোরন, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয়। অনেক ইনঅর্গানিক ফাইবারের মধ্যে বোরন ইউজ হয়, সিলিকন কার্বাইড ফাইবার ইউজ হয়, এগুলো বেশি ইউজ হয় আর কি। দেখো এদের টেনসাইল মডুলাস এবং স্ট্রেংথ অনেক বেশি। এখন এই দুটোর মধ্যে তোমরা কি জানো, কিছু কোনো আইডিয়া আছে বোরন কেমন বা সিলিকন কার্বাইড কেমন? সিলিকন কার্বাইডের ক্রিস্টালিনিটি সম্পর্কে বেশ ভালো করেই জানি, আমাদের সিলিকন কার্বাইড ক্রিস্টালিনিটি শেখানো হয়েছিল স্যার। বোরনের অ্যাকচুয়ালি আমরা ক্রিস্টালিনিটি সম্পর্কে এখানে তো বলতেছে এটা কি এরকম কি দেখছো যে এটা কনকভের মতো সারফেস স্ট্রাকচার আমরা দেখি, মানে আমাদের ক্রিস্টাল স্ট্রাকচার আমরা দেখেছি, মাইক্রোস্কোপে দেখি। সারফেসটা দেখলে এরকম মানে কনকভের মতো দেখা যায়। আরেকটা জিনিস বলি যে বোরনের দেখো, বোরনের টেনসাইল প্রপার্টি অনেক ভালো এবং হাই টেম্পারেচার পর্যন্ত এটা স্টেবল আর কি। যার জন্য অনেক ক্ষেত্রে বোরন ইউজ করছে, বোরন ফাইবার ইউজ করছে, সেটা এটা দিয়ে কম্পোজিট বানাচ্ছে আর কি। আর সিলিকন কার্বাইডও ইউজ করা হচ্ছে। আবার এই বোরন সিলিকন কার্বাইডের মধ্যে সিলিকন কার্বাইডের সারফেসটা বেশি স্মুথ বোরনের থেকে আর কি। এরা কোন সময় থেকে শুধু সিঙ্গেল ফাইবার মানে শুধু বোরন বা সিলিকন কার্বাইড হিসেবে ইউজ করে, অনেক সময় আবার কি কোন একটা ফিলামেন্টের উপরে তাদেরকে একটা কোটিং দিয়ে সে একটা কম্পোজিট ফাইবার ইউজ করে আর কি। এই বুঝতে পারছো? শুধু সিলিকন কার্বাইড ফাইবারটাকে সেটাকে ইউজ করে, আবার অনেক সময় দেখা যায় টাংস্টেনের উপরে সিলিকন কার্বাইডের একটা লেয়ার দিয়ে সেই কম্পোজিট ফাইবারটাকে অনেক সময় ইউজ করে।
আর বোরন মেইনলি তোমার কম্পোজিট ইউজ করে, শুধুমাত্র বোরন ফাইবারকে কিন্তু ইউজ হয় না। এটাকে একটু পরে আমি বলতেছি যে যেখানে ফিলামেন্টের মধ্যে এটা কোটিন দিয়ে সেই ফাইবারটাকে ইউজ করে। তবে এখানে এখন লিখে আসছে যে বোরন ফাইবার কিভাবে বানাচ্ছে। দেখো প্রথমে বলতেছে বোরন ট্রাইক্লোরাইডের সাথে টাংস্টেন ফিলামেন্টের উপরে মেইনলি কোটিন দেয়, টাংস্টেনের সাথে এটা রিঅ্যাকশন করে টাংস্টেন বোরাইড ফর্ম করে টাংস্টেনের উপরে, তখন সেই কম্পোজিট ফাইবারটাকেই ইউজ হয় পরবর্তীতে। এটা কি বোঝাতে পারছি? বোরন ফাইবারটা জেনারেলি শুধু বোরন হিসেবে ইউজ হয় না, এটাকে একটা টাংস্টেন ফিলামেন্ট, জেনারেলি টাংস্টেনের উপরে অন্য জিনিস ফিলামেন্টের উপরে দেওয়া হয়, তো মেইনলি টাংস্টেনের উপর একটা বোরনের কোটিন ফেলা হয় আর কি, ডিপোজিট ফেলা হয়, তারপর সেই কম্পোজিট ফাইবারটাকে ইউজ। মোটামুটি বুঝতে পারছি। তো এখন সেই তাহলে স্যার ফাইবারটার স্ট্রাকচার কিরকম হয়? স্ট্রাকচারটা কি এরকম হয় যে ভেতরে টাংস্টেন, তারপর একটা টাংস্টেন লেয়ার, তারপর বাইরে বোরন, বাইরে একটা কোটিন আর কি। সেই কম্পোজিট ফাইবারটাকেই পরে বেশি ইউজ হয় আর কি। সিলিকন কার্বাইডটাকেও সেরকম অনেক সময় এভাবে কোটিন দিয়ে ইউজ হয়, আবার অনেক সময় সিলিকন কার্বাইড সে নিজেও ইউজ হয় আর কি। মেইনলি সিবিডির মাধ্যমে যে ডিপোজিট দিয়ে ফেলতে হয়, মেইনলি সিবিডি টেকনিক ইউজ করা হয় আর কি। তো আমি একটাকে বললাম আর মেইনলি টাংস্টেন ফিলামেন্ট ইউজ করে, কখনো কখনো কার্বন ফিলামেন্টও ইউজ করে, করলে তখন যে ফাইবারটা তৈরি হয়ে গেল সেটা একটা কম্পোজিট ফাইবারই তৈরি হলো, ভিতরে টাংস্টেন বা কার্বন আর বাইরে হচ্ছে তোমার বোরন ট্রাইক্লোরাইড, কখনো কখনো আবার সিলিকন কার্বাইডের লেয়ারও দেওয়া হয়। দেখো এখানে আবার একটা সিলিকন কার্বাইড হুইস্কারের ছবি দেখানো হচ্ছে, তো এটা সব পাশে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তোমরা তো বাইরের সারফেস দেখো না, যে বললাম তোমার ভিতরের স্ট্রাকচার মনে আগে দেখছো। এখানে কি টুইন স্ট্রাকচার কি হয় সিলিকন কার্বাইডে? ভিতরে কি তোমার টুইন দেখছো? ক্রিস্টালের মধ্যে কি টুইন দেখছো? তুমি তো বলে যে ভিতরে স্ট্রাকচার জানো তোমরা, তো সেখানে কি টুইন স্ট্রাকচার দেখছো কখনো? আমরা কিছু এফসিসি ক্রিস্টালের ক্ষেত্রে টুইনিং দেখেছি, স্কিমেটিকও দেখেছি, এমনকি মাইক্রোগ্রাফিও দেখেছি। কিন্তু স্যার এখানে ম্যাটেরিয়ালটা যেহেতু সিলিকন কার্বাইডের টুইনিং কি হবে এটা বোঝাটা অনেক ডিফিকাল্ট। কেন স্যার আমাকে ক্রিস্টাল কাছ থেকে বলতে হবে? এটাই বলছি, কিন্তু এখানে দেখাচ্ছে যে দেখো ওদের টুইনিং হয় আর কি, তার মানে টুইনিং হয় ভিতরে আর কি, যেহেতু টুইনিং দেখাইছে তার মানে অবশ্যই কোনো না কোনো জায়গায় পেয়েছে আর কি। এটা তো জানার দরকার নাই, তুমি যদি আগে জেনে এখানে জাস্ট এমনি দেখার জন্য দেখাইলো, তোমরা যদি আগে কোথাও পড়ে থাকো তাহলে পড়ে থাকলো আর কি। তো টুইনিং হতে পারে, দেখা যেটা বুঝতেছে যে সিলিকন কার্বাইড যে হুইস্কার গুলো বানায় সেগুলোর ক্ষেত্রে টুইনিং থাকতে পারে আর কি। এরপর একটা টেবিল দেখানো হচ্ছে, দেখো এখানে বোরন আর সিলিকন কার্বাইড যেহেতু এই দুটো বেশি ইউজ হচ্ছে অর্গানিকের মধ্যে, এগুলো প্রপার্টি একটু দেখানো হচ্ছে, কোনটা প্রপার্টি কেমন। বোরনের কস্ট একটু বেশি, সিলিকন কার্বাইড সে তুলনায় একটু সস্তা আর কি। মডুলাস দেখো কাছাকাছি, স্ট্রেংথ তো মোটামুটি যে খুব কম বেশি তা না, কাছাকাছি প্রপার্টি দিচ্ছে আর কি। আচ্ছা, এই যে ফাইবার গুলা বললাম, তুমি এটা একটু খালি চিন্তা করে বলো যে এগুলোর মধ্যে থার্মাল স্টেবল কোন ফাইবারটা সবচেয়ে বেশি হবে? কার্বন ফাইবার, ইনঅর্গানিক ফাইবার, কোনটা সবচেয়ে বেশি মনে হয়? হাই টেম্পারেচার পর্যন্ত কোনটা বেশি ইউজ করা যেতে পারে? ইনঅর্গানিক অক্সাইড, কার্বাইড, বোরাইড, মানে এরকম সিরামিক ফাইবারের সেগুলাই। তাহলে দেখো ইনঅর্গানিক ফাইবার গুলো দেখো, যেগুলো অ্যালুমিনা বা সিলিকন কার্বাইড, সেগুলোকে দেখো অনেক হাই টেম্পারেচার, প্রায় 2500 পর্যন্ত ইউজ করা যেতে পারে, স্টেবল থাকবে আর কি। সে তুলনায় দেখো কার্বন ফাইবার গুলা অত বেশি না, তারপরেও 2000 পর্যন্ত ইউজ করা যায়। কিন্তু এখানে বলছে যেখানে অক্সিডাইজিং এনভায়রনমেন্ট থাকবে সেখানে, তো অক্সিডাইজিং এনভায়রনমেন্ট থাকলে কি হয়? কার্বন ফাইবার কি হয়ে যেতে পারে? অক্সিডাইজ হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস। যেখানে অক্সিডাইজিং এনভায়রনমেন্ট না সেখানে ইউজ করা যাবে, কিন্তু টেম্পারেচার মোটামুটি খারাপ, 2000 পর্যন্ত ইউজ করা যায় আর কি। আচ্ছা, বাকি যেগুলো আছে সিলিকা বেস কোনগুলা? গ্লাস ফাইবারের ক্ষেত্রে বলতেছি কি যে মানে 250 গেলে কি এরা কি এদের কি প্রপার্টি ডিক্রিজ করে? এত কম নাকি? আমি জানতাম যে আরো বেশি। অ্যাকচুয়ালি স্যার আপনি যদি কমন গ্লাস গুলোর কথা বলেন, তাহলে এটা সফটেন হতো 250-300 দিয়ে হয়তো সফটেনিং স্টার্ট হয়ে যাবে। আর যদি বেশি হাই টেম্পারেচার গ্লাস হয় তাহলে হয়তো 800-900 পর্যন্ত থাকতে পারবে। কিন্তু যদি সিম্পল গ্লাস হয় তবে সেগুলো তো স্ট্রেসড অবস্থায়ও তো থাকে, স্ট্রেস বেশি হলে আর যদি সামান্য সফটেনিং হয়ে যায় তাহলে ম্যাটেরিয়ালটার ডিকম্পোজিশনের কোনো দরকারই পড়বে না। যদি ধীরে ধীরে সফটেনিং হয় তবে ফাইবারের মধ্যে ক্রিপের ব্যাপার চলে আসবে, তারপর প্লাস্টিক ইনফরমেশন চলে আসবে, ফলে এটা স্ট্রেংথ এভাবেই ডিটোরিয়েট করতে থাকবে। তো টেম্পারেচার তাহলে হাই টেম্পারেচার স্টেবিলিটি সাথে তাহলে গ্লাস ফাইবারের অত বেশি না, তখন কার্বন ফাইবারের কিছু কিছু গ্লাসের ক্ষেত্রে বেশি হতে পারে, যেমন ধরুন যে অ্যালুমিনেট বা বোরেট জাতীয় গ্লাস, যেমন
নর্মাল যে আমরা সোডা লাইম সিলিকা গ্লাস ইউজ করি সেটার কথা হয়তো বলা হয়েছে, বা এরকম কাছাকাছি কোয়ালিটির হাই একটু টেম্পারেচার যদি স্টেবল হয় তাহলে হয়তো স্টেবিলিটি আরেকটু বাড়লেও বাড়তে পারে। তারপরে খুব বেশি না, তার থেকে তো কার্বন ফাইবার ইনঅর্গানিক ফাইবার গুলো স্টেবিলিটি বেশি আর কি। মানে কার্বন ফাইবারের চেয়ে কম থাকবে। হ্যাঁ, আচ্ছা একটা যে এরপরে বলছে অ্যারামিড ফাইবার। অ্যারামিড ফাইবার কি বলতেছিল কি স্ট্রেংথ লো, টেম্পারেচার কি সরি কি ওয়েট অনেক কম, স্ট্রেংথ মানে স্ট্রেংথ মোটামুটি ভালো, কিন্তু তার একটা সমস্যা যে যেহেতু পলিমারিক ফাইবার এতে কিন্তু হাই টেম্পারেচার ইউজ করা যাবে না আর কি। অ্যারামিড ফাইবার আবার কি করছে, অনেক সময় ইউভি লাইট থাকলে সেখানেও তারা অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, এটা পলিমারের ক্ষেত্রে হয় আর কি। যেহেতু পলিমারিক ফাইবার অ্যারামিড, সেক্ষেত্রে এদেরকে হাই টেম্পারেচার ইউজ করা যাবে না। এর থেকে হাই টেম্পারেচার হলে আসলে কি অন্যান্য ফাইবার গুলো ইউজ করাই ভালো। কম্প্রেসিভ স্ট্রেংথ এগুলো তো আমি গত ক্লাসে একটু বলছি যে যখন লং ফাইবার ইউজ করা হবে কম্প্রেসিভ লোড আসবে তখন কি বাকলিং হবে আর কি। বাকলিং স্ট্রেংথটা তো আগে দিনই দেখছিলাম পাই স্কয়ার ই বাই 16 ইনটু ডি বাই এল, এল বাই ডি এর উল্টা আর কি। ডায়ামিটার বেশি হলে কি বাকলিং স্ট্রেংথ বেশি হবে, ফাইবারের লেন্থ বেড়ে গেলে আবার কি হবে, বাকলিং স্ট্রেংথ কমে আসবে আর কি। এগুলো তো আমি গতকালকেই বলছিলাম। তো এখন ফাইবারটাকে যখন কম্পোজিট বানিয়ে ফেলছে ম্যাট্রিক্সের সাথে, তখন দেখা যাবে কি যে ম্যাট্রিক্সটা কিছুটা হলেও তোমার বাকলিংটাকে কমাই দিবে আর কি। মানে এমনি নরমাল ফাইবারকে বাকল করলে কিন্তু অল্প স্ট্রেসে কিন্তু বাকলিং হয়ে যেতে পারে। যখন এটা কম্পোজিট বানিয়ে ফেলা হলো চারপাশে ম্যাট্রিক্স দিয়ে, তখন দেখা যায় কি ম্যাট্রিক্সটা কিছুটা হলেও বাকলিং এ হেল্প করে, মানে বাকলিং হতে দেয় না আর কি। সেটাই লিখছে এখানে, যখন ম্যাট্রিক্সটা বন্ডিং হয়ে যাবে তখন দেখা যাবে কি বাকলিং এফেক্টটা কমে আসবে। যেখানে কয়েকটা জাস্ট কি সারফেস দেখানো হয়েছে, কয়েকটা ফাইবারের সারফেস গুলো কেমন সেগুলো দেখানো হয়েছে। কার্বন, গ্লাস, সিলিকন কার্বাইড আর অ্যারামাইড। এখানে দেখে কিছু আইডিয়া করা যাচ্ছে এই ফ্র্যাকচারটা কেমন, এখানে এইটা ফ্র্যাকচারটা কেমন, এই সারফেসটা নাম্বার সি তে যেটা সেটা প্রবাবলি ব্রিটল ফ্র্যাকচার। এটা ব্রিটেল আর এটা ডাকটাইল। এটা তো ডাকটাইল মনে হচ্ছে। অ্যারামিড তো ক্লিয়ারলি ডাকটাইল। অ্যারামিড তো ডাকটাইলই, হ্যাঁ। এটা কার্বন ফাইবার প্রবাবলি কিছুটা ডাকটিলিটি থাকলেও থাকতে পারে, কিন্তু কিন্তু আবার খুব বেশি ব্রিটলও না। মেইনলি ব্রিটল, কিন্তু কিছুটা ডাকটিলিটি আছে। গ্লাস ফাইবারটা কি ব্রিটেল? হ্যাঁ, এটাও ব্রিটল। তার থেকে কিন্তু সিলিকন কার্বাইডটা ব্রিটেল বেশি আর কি, যেটুকু বোঝা যাচ্ছে ছবিতে। জি, যদিও সিলিকন কার্বাইডের সারফেস মরফোলজি খুব যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তা না। যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে না অবশ্য, কিন্তু একটু সারফেসটা মানে ফ্ল্যাটই মনে হচ্ছে, মানে আমার কোন ডাকটাইল কি সরি বিটেলই মনে হচ্ছে আর কি। আর অ্যারামিড যেটা সেটা তো অবশ্যই কি ডাকটাইল, যেহেতু পলিমারিক। আচ্ছা, এরপর হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এটা আমি একটু বলছি যে ফাইবার যখন লং ফাইবার হলে কি হবে, সে সার্ভিসে গেলে বা ফাইবার যখন বানানো হবে তখন কি সেখানে বাকলিং একটু হবেই। তো সেক্ষেত্রে ফ্লেক্সিবল ফাইবার হলে বেশি ভালো। তো ফাইবারটা ফ্লেক্সিবিলিটি ডিটারমাইন করে কি দিয়ে, কে বাই এম দিয়ে। এমটা আবার মোমেন্টের ইকুয়েশন হচ্ছে এরকম আর কি, পাই ই কে ডি স্কয়ার T4 বাই 64। ডায়ামিটার যদি বেশি হয় তাহলে তার মোমেন্ট বেশি লাগবে, সেক্ষেত্রে কি ফ্লেক্সিবিলিটি কমে যাবে আর কি। তাহলে কি শর্ট ফাইবারের ফ্লেক্সিবিলিটি বেশি, লং সরি কি ডায়ামিটার যার বেশি তার ফ্লেক্সিবিলিটি কম, যেই সব ফাইবার ডায়ামিটার কম তাদের ফ্লেক্সিবিলিটি বেশি। এখানে যেটা গত দিনে দেখাচ্ছি টেবিলটা, যে ফ্লেক্সিবিলিটি সম্পর্কে যে ফাইবার গুলো ইউজ হচ্ছে সেগুলো কিছু ডাটা এখানে দেওয়া আছে, কোনটা কেমন ফ্লেক্সিবল, ফ্র্যাকচার স্ট্রেংথ কেমন, কত পর্যন্ত এটা বেন্ড করা যাবে, সেগুলো একটু জাস্ট ডাটা এখানে দেওয়া আছে। কিছু কি জিজ্ঞেস করার আছে তোমাদের? তাহলে এরপরে আমি মঙ্গলবার ক্লাসে ম্যাট্রিক্স যেগুলো আছে ম্যাট্রিক্স সম্পর্কে বাকি স্লাইডের বাকিগুলো পড়াবো আর কি। আজকে ফাইবার সম্পর্কে বললাম, আর কালকে ক্লাসে ম্যাট্রিক্স সম্পর্কে বলবো। সব তো বন্ধ করে দাও, তাহলে তুমি রেকর্ডিংটা বন্ধ করে দাও। Recording stopped. জি স্যার। তোমাদের পরীক্ষা কেমন হলো সর্দি স্যারের? স্যার ভালোই হয়েছে তো মোটামুটি। আচ্ছা, স্যার কি পড়াচ্ছে তোমাদের? কি 411 পড়াচ্ছে নাকি?
জি স্যার ফ্রো নন ম্যাট্রিক ক্যারেক্টারাইজেশন কিসের উপরে আজকে সিটি কিসের উপরে ছিল? স্যার এক্সআইডি আর কি ও এক্সআইডি ওটা তো ভালো, তোমার তো ভালো, মানে এটা ভালো কোর্স আর কি, অনেক কিছু জানতে পারবে। ক্যারেক্টারাইজেশন তোমাদের জানা দরকার আছে, ভালো করে জানা দরকার আর কি। জি স্যার স্যার খুব ভালো হতো কোনো এক ফিউচারে যদি আমাদের ক্যারেক্টারাইজেশনের উপর ল্যাবও থাকতো এটা তো লাগবেই। শোনো, তুমি যদি ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট হতে চাও, তোমার ক্যারেক্টারাইজেশন তো জানতেই হবে। তুমি একটা জিনিস বানাইলা, তুমি ক্যারেক্টারাইজ না করা পর্যন্ত কিন্তু কিছু বলতে পারবে না তার প্রপার্টি কেমন আর কি, বুঝতে পারছো? জি স্যার জি স্যার এই কোর্সটা খুব জরুরি। আর তোমরা যদি মাস্টার্স করো তখন আরেকটা কোর্স আসবে, হ্যাঁ মানে ওটা হচ্ছে অ্যাডভান্স ক্যারেক্টারাইজেশন, ওটা একটু ভালো করে আরো বেশি জানা চাই আর কি, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি জমা দিয়েছো সবাই? আমি দেখিনি টিমসে সবাই কি জমা দিয়েছো? অ্যাসাইনমেন্ট জমা হয়ে গেছে নাকি? স্যার জমা তো শেষ হয়ে যাওয়ার কথা তো। আচ্ছা, তোমরা তাহলে কবে দিবে একটু, মানে তুমি কি করে নিও এই প্রেজেন্টেশন কবে তাড়াতাড়ি দিয়ে দিলেই ভালো। তোমরা কবে দিবে একটু আমাকে বলো। জি স্যার আমি স্যার একটু সিটি শিডিউলটা দেখে আমি বলে দিচ্ছি। আর এই কখন সুবিধা তোমাদের, কি লাঞ্চের পরে নাকি কখন কখন হলে তোমাদের সুবিধা হয়? স্যার একসাথে যদি হয়ে যায় তাহলে স্যার লাঞ্চের পর যে গুড টাইম, যদি স্যার ল্যাব না থাকে ওই দিন। এখন দেখো তোমার যদি 11টা 1টার সময় আমি নিতে পারি, তোমার সুবিধা মতো বললো আর কি। আর 1 ঘন্টা তো লাগবে, মিনিমাম 1 ঘন্টা আসলে হবে না, একটু বেশি লাগতে পারে, 16 ঘন্টা হয়তো লাগবে আর কি। জি স্যার শিওর। ঠিক আছে, এইভাবে তোমাদের সুবিধা মতো বলো, আমার সমস্যা নেই, একটু আগে বলো, তাহলে আমি সেই সময়টা ফ্রি রাখবো আর কি। আর তোমাদের সিটি সিলেবাস কি, মানে তোমাদের সাবজেক্ট যেমন নিল, এটা কি মানে কয়টা লেকচারের পর দিচ্ছে? স্যার এটা মনে হয় 8-9টা লেকচার ছিল। হ্যাঁ, তাহলে আমি তো এবার কম্পোজিটের উপরে নিব এখন। একটু পড়াই আর কি, না মতো 3-4টা লেকচার হবে, অ্যাটলিস্ট তো 5-6টা লেকচার হতে হবে, তারপর আমি সিটি নিব আর কি আমাদের। জি স্যার একটু আগে আগে হয়ে গেলেই ভালো আমাদের। আমি জানাবো, অসুবিধা নেই। তোমার তাহলে এটা একটু আগে দিয়ে দাও, প্রেজেন্টেশন তার আগে দিয়ে দিও আর কি। জি স্যার প্রেজেন্টেশন স্যার এই সপ্তাহের মধ্যে একটা দেখি আমি সুযোগ। তাহলে আমি ঠিক আছে, আমি তাহলে রোল কল শুরু করছি। রোল 1, ইয়েস স্যার। 2, প্রেজেন্ট স্যার। 3, প্রেজেন্ট স্যার। 4, ফোন নাই, ফোন ছিল না আগে? ছিল তো মনে হয়, প্রথম থেকে দেখছিলাম নাকি এখন নাই? রোল 4 আছো? 5, প্রেজেন্ট স্যার। 6, প্রেজেন্ট স্যার। 7, 8, প্রেজেন্ট স্যার। 9, ইয়েস স্যার। 10, স্যার। 11, প্রেজেন্ট স্যার। 12, ইয়েস স্যার। 13, প্রেজেন্ট স্যার। 15, ইয়েস স্যার। 16, 69, 17, ইয়েস স্যার। 18, ইয়েস স্যার। 19, ইয়েস স্যার। 20, ইয়েস স্যার। 21, ইয়েস স্যার। 22, ইয়েস স্যার। 23, ইয়েস স্যার। 24, ইয়েস স্যার। 25, ইয়েস স্যার। 27, ইয়েস স্যার। 28, 29, ইয়েস স্যার। 30, ইয়েস স্যার। 31, ইয়েস স্যার। 33, 33, 34, ইয়েস স্যার। 35, Yes, sir. 36, ইয়েস স্যার। 37, ইয়েস স্যার। 38, প্রেজেন্ট স্যার। 40, 39 প্রেজেন্ট। 40, স্যার 40। 41, ইয়েস স্যার। 42, ইয়েস স্যার। 44, 44, 45, 45 नहीं, 45, 46, ইয়েস স্যার। স্যার 46। 47, 48, ইয়েস স্যার। 49, ইয়েস স্যার। 50, ইয়েস স্যার। 13 বাজে 20, 13 বাজে 29, 12 বাজে 19, ইয়েস স্যার। স্যার রোল 4 এর কারেন্ট চলে গিয়েছে, ও ক্লাসে ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটাই আমি বললাম, আমি দেখছিলাম, মনে রেখেছিলাম এক সময় আর কি। আচ্ছা, তাহলে রোল 16 কি আছো? রোল 33 স্যার রোল মাত্র কারেন্ট চলে গিয়েছে। কত? 16 স্যার রোল 6। জি স্যার। 33 কি আছো?
নাই 44 কানেক্ট করলাম আবার স্যার রোল 39 প্রেজেন্ট 39 প্রেজেন্ট ঠিক আছে 33 নাই 44 45 ঠিক আছে তাহলে ভালো থাকো সবাই তোমাদের সাথে আমার মঙ্গলবারে ক্লাস আছে দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকো থ্যাংক ইউ দাওয়াত করছি